সহজ লেসনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের আমাদের পরিবেশ বিষয়ের সিলেবাস, নমুনা প্রশ্নপত্র এবং সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো, এই ভিডিওতে আমরা ক্লাস 5 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 আমাদের পরিবেশ বিষয়ের সিলেবাস, মডেল কোশ্চেন পেপার এবং সম্পূর্ণ উত্তর সহ সাজেশনটি দেখে নিই। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 20 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং 40 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। প্রথমে দেখে নাও কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ, পরিবেশ ও উপাদান, এখানে তোমাদের কৃষি ও মৎস্য উৎপাদন। ঠিক আছে, তো এই অধ্যায়গুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু পড়তে হবে। ঠিক আছে, তো চলো আমরা এই প্রশ্নপত্র এবং উত্তরগুলো দেখে নিই। ঠিক আছে, তার আগে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে তোমরা এর পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তার জন্য অবশ্যই তোমরা সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে। তো দেখো এখানে 1 নম্বর দাগে কি দেওয়া আছে, সঠিক নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। পরের দাগে দেওয়া আছে কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত। তো উত্তর কি লিখবে না, কুলিক পাখিরালয়, ঠিক আছে, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত। পরের দাগে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় ছিল। উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ছিল কলকাতার জোড়াসাঁকোয়। গয়ের দাগে হচ্ছে হারভেস্টার কি। উত্তর কি লিখবে না, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার। ঠিক আছে, এরপর দেখো ঘয়ের দাগে বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল। উত্তর লিখবে বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। এরপর হচ্ছে উমর দাগে একশৃঙ্গ গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়। উত্তর কি হবে না, একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় গরুমারা অভয়ারণ্যে। ঠিক আছে, তো এখানে তোমাদের 4টি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে, কয়েকটা কিন্তু এক্সট্রা প্রশ্ন উত্তর দেখে নাও, এগুলো তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করে নেবে। ছয়ের দাগে দেখো তরাই অঞ্চলের একটি নদীর নাম লেখো। তো তরাই অঞ্চলের একটি নদী হলো মহানন্দা। ছয়ের দাগে হচ্ছে কোন মনীষীর জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। বর্গীয় জ দাগে হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি। উত্তর লিখবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। এরপর হচ্ছে মহানন্দা নদীর জন্মস্থান কোথায়। তো উত্তর হচ্ছে মহানন্দা নদীর জন্মস্থান দার্জিলিংয়ের ডাউহিল। ঠিক আছে, এরপর দার্জিলিং জেলার ডাউহিলে কোন নদীর জন্ম। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দেওয়া আছে। তো দার্জিলিং জেলার ডাউহিলে মহানন্দা নদীর জন্ম। ঠিক আছে, এরপর দেখো স্কোয়াশ ফলের গাছ কোন গাছের মতো দেখতে। উত্তর লিখবে কিনা, স্কোয়াশ ফলের গাছ ঝিঙে গাছের মতো দেখতে। পরের প্রশ্ন দেখো 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে, 4টি, প্রতিটা প্রশ্নের মানে 1 নম্বর করে। পরের দাগে দেওয়া আছে ড্যাশ হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। তো উত্তর কি হবে না, সান্দাকফু হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। এরপর ড্যাশ জেলা টেরাকোটার জন্য বিখ্যাত। উত্তর লিখবে বাঁকুড়া জেলা টেরাকোটার জন্য বিখ্যাত। ঠিক আছে, 26শে জানুয়ারি তারিখটা ভারতের কি না, এটা হচ্ছে ভারতের প্রজাতন্ত্র দিবস, 26শে জানুয়ারি। জওহরলাল নেহরুর জন্মদিন ড্যাশ দিবস। উত্তর লিখবে শিশু দিবস। ঠিক আছে, শিশু দিবস হিসাবে পালিত হয়। ওকে, জওহরলাল নেহরুর জন্মদিন শিশু দিবস হিসেবে পালিত হয়। আর বর্ধমানের সীতাভোগ ও ড্যাশ বিখ্যাত। বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত। এখানে তোমাদের 4টি শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। ঠিক আছে, আরও কয়েকটি প্রশ্ন উত্তর দেখে নাও শূন্যস্থান পূরণ। ঠিক আছে, এগুলো তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করবে। দেখো বর্গীয় জ দাগে আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম কি হবে শিক্ষামন্ত্রী। ঠিক আছে, চয়ের দাগে মেদিনীপুর জেলার ড্যাশ নদীর তীরে অবস্থিত। তো মেদিনীপুর কোন নদীর তীরে অবস্থিত, মেদিনীপুর কংসাবতী নদীর তীরে অবস্থিত। ওকে, ড্যাশ বানিয়েছিলেন বাঁশের কেল্লা, কে বানিয়েছিলেন। উত্তর হবে তিতুমির বানিয়েছিলেন বাঁশের কেল্লা। আগে ড্যাশ হিসাবে নিমপাতা ব্যবহার করা হতো। উত্তর হবে আগে কীটনাশক হিসাবে নিমপাতা ব্যবহার করা হতো। তমলুক শহরের আদি নাম ড্যাশ, তমলুক শহরের আদি নাম হচ্ছে তাম্রলিপ্ত। ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম ড্যাশ। তো ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হচ্ছে হারভেস্টার। ওকে, 3 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানেও 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটার মান হচ্ছে 1 নম্বর করে। পরের দাগে দেওয়া আছে সীতাভোগ ও মিহিদানার জন্য বিখ্যাত বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান, কৃষ্ণনগর। তো সীতাভোগ ও মিহিদানার জন্য বিখ্যাত সেটা হচ্ছে বর্ধমান। পরের দাগে তরাই অঞ্চলে উৎপন্ন একটি ফল হলো কলা, আনারস না আপেল। তো তরাই অঞ্চলে উৎপন্ন একটি ফল হচ্ছে আনারস। গয়ের দাগে বঙ্গভঙ্গ হয়েছিল 1905 খ্রিস্টাব্দে, 1904 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে। তো বঙ্গভঙ্গ হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। এরপর ঘয়ের দাগে মালভূমি অঞ্চলের মাটি উর্বর অনুর্বর না মাঝামাঝি। তো মালভূমি অঞ্চলের মাটি সাধারণত অনুর্বর হয়ে থাকে। ঠিক আছে, দেখেন উত্তর হবে অনুর্বর। এখানে তোমাদের 4টি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে। ঠিক আছে, দেখো আরো কয়েকটি প্রশ্ন উত্তর দেখো এখানে, এগুলো তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করবে। উমর দাগে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে দোআঁশ এঁটেল না বেলে মাটিতে। বালি আর কাদার ভাগ সমান থাকে দোআঁশ মাটিতে। ওকে, ছয়ের দাগে স্কোয়াশ গাছ দেখতে লিচু গাছের মতো, পেঁপে গাছের মতো না বেল গাছের মতো না ঝিঙে গাছের মতো। তো স্কোয়াশ গাছ এটা হচ্ছে ঝিঙে গাছের মতো দেখতে।
ছয়ের দাগে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে পালন করা হয় সাধারণতন্ত্র দিবস, শিশু দিবস না শিক্ষক দিবস হিসাবে। তো সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিন এটা শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। একটি আঁশবিহীন মাছ হলো ট্যাংরা, কাতলা না রুই? তো একটি আঁশবিহীন মাছ হচ্ছে ট্যাংরা। ট্যাংরা হচ্ছে একটি আঁশবিহীন মাছ, অর্থাৎ ট্যাংরা মাছের আঁশ থাকে না। এরপর 4 নম্বর দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকেও। প্রতিটা প্রশ্নের মানে এখানে 2 নম্বর করে, 4 দুগুণে 8 নম্বর দেওয়া আছে। দেখো কয়ের দাগে বলা হচ্ছে নিত্যবহ নদী কাকে বলে, একটি উদাহরণ দাও। আমরা এখানে উত্তর লিখছি যে সকল নদীগুলিতে সারা বছর ধরে জলপ্রবাহ দেখা যায় তাদের নিত্যবহ নদী বলে। ভারতের গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদ প্রভৃতি উল্লেখযোগ্য নিত্যবহ নদী। ছয়ের দাগে হারভেস্টিং কাকে বলে? তোমরা লিখছি ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা, এক জায়গায় জড়ো করা, এই কাজগুলিকে একসঙ্গে ইংরেজিতে বলে হারভেস্টিং। ঠিক আছে, আর হারভেস্টিং আর হারভেস্টার কিন্তু আলাদা। হারভেস্টার হচ্ছে একটি মেশিন যেটার সাহায্যে ধান কাটা, ঝাড়া এই সমস্ত কাজগুলো করা যায়, সেটাকে বলা হয় হারভেস্টার। ঠিক আছে, আর হারভেস্টিং মানে হচ্ছে কি ধান কাটা, ঝাড়া, এক জায়গা থেকে এক জায়গায় জড়ো করা, এই যে সমস্ত কাজ, সেই কাজগুলোকে বলা হচ্ছে হারভেস্টিং। পরের প্রশ্ন গয়ের দাগে সুন্দরবন অঞ্চলের প্রধান নদীগুলির নাম কি? নাম লেখো। তো সুন্দরবন অঞ্চলের প্রধান নদীগুলি হলো মাতলা, গোসাবা, পিয়ালি, ঠাকুরান, ওকে। এরপর হচ্ছে হাতিয়াভাঙা, সপ্তমুখী প্রভৃতি এগুলো। নেক্সট দেখো ঘয়ের দাগে ভারতের সবুজ বিপ্লব কি? তো ভারতবর্ষে 1960-এর দশকে ফসলের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, জলসেচ ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়, যার ফলস্বরূপ ফসলের উৎপাদন অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায়, যাকে সবুজ বিপ্লব বলে। ঠিক আছে, তো এখানে তোমাদের 4টি প্রশ্নের উত্তর কিন্তু লিখতে বলা হয়েছে, 4 দুগুণে 8 নম্বর দেওয়া আছে। ঠিক আছে, আরও কয়েকটি প্রশ্ন উত্তর কিন্তু তোমরা এখান থেকে দেখে রাখো, ভালোভাবে কিন্তু এগুলো মুখস্থ করে নেবে। দেখো উমর দাগে দেওয়া আছে আমরা সাধারণতন্ত্র দিবস কেন পালন করি? উত্তর লিখবে স্বাধীনতা লাভের পর ভারতের শাসন ব্যবস্থা পরিচালনার লক্ষ্যে এক সংবিধান রচনার প্রয়োজন দেখা দেয়। সুদীর্ঘ আলাপ আলোচনার পর 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়, তাই 26 জানুয়ারি দিনটিকে ভারতের সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। এরপর চয়ের দাগে লুপ্তপ্রায় মাছ বাঁচাতে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? উত্তর লিখছে 1 নম্বর দিকে লুপ্তপ্রায় মাছগুলো ধরা নিষেধ, এমন সরকারি নিষেধাজ্ঞা জারি করতে হবে। 2 নম্বর হচ্ছে লুপ্তপ্রায় মাছগুলো হাটে বাজারে কেনা বেচা নিষিদ্ধ করতে হবে। 3 নম্বর লুপ্তপ্রায় মাছের তালিকা তৈরি করে সেই মাছ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। 4 নম্বর হচ্ছে সরকারিভাবে পঞ্চায়েতের অধীনে 2-1টা পুকুরে এই সমস্ত লুপ্তপ্রায় মাছের চাষ করতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা লুপ্তপ্রায় মাছগুলোকে বাঁচাতে পারি আর কি। ছয়ের দাগে শকুনরা হারিয়ে যাচ্ছে কেন? উত্তর কি লিখবে না শকুনরা মরা জন্তুর মাংস খায়, কিন্তু এখন গরুদের ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়, তাই গরুর মাংসে বিষ থাকে, সেই মাংস খেয়ে শকুনরা মারা যাচ্ছে এবং হারিয়ে যাচ্ছে। এরপর বর্গীয় জ দাগে নদীমাতৃক সভ্যতা কাকে বলে? উত্তর লিখবে বিভিন্ন কারণে মানুষ নদীর তীরে বা নদী উপত্যকাকে বসবাসের আদর্শ স্থান বলে মনে করেছিলেন, তাই সেখানে বসবাস শুরু করে। ক্রমশ নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠে সভ্যতা, একেই বলে নদীমাতৃক সভ্যতা, যেমন সিন্ধু নদীর উপত্যকায় গড়ে ওঠা হরপ্পা সভ্যতা। তো দেখো এখানে আমরা তোমাদের ক্লাস 5-এর জন্য সেকেন্ড ইউনিট টেস্টের আমাদের পরিবেশ বিষয়ের সিলেবাস এবং মডেল কোশ্চেন পেপার সম্পূর্ণ উত্তর সহ আমরা এখানে তোমাদের সাজেশন সম্পর্কে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, সুতরাং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা মুখস্থ করবে। ওকে, আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে তোমরা এর পিডিএফগুলো নিতে পারো। তার জন্য অবশ্যই তোমরা সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে নেবে। আজকে এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।